সন্ধ্যা হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল ব্যাঙের ডাক। আর ভালো লাগে না। সারাদিন কাজ করে এসে কোথায় একটু শান্তি মতো বসবো, তা না, ব্যাঙের ঘ্যানর ঘ্যানর শোনো। কি হলো মিতুর মা? কিসব বলছো? পাপা, মা তো তার বন্ধুদের কথা বলছি। দেখো না কি সুন্দর মধুর কণ্ঠে মাকে ডাকছি। খুব বার বেড়েছিস তাই না? দাঁড়া, দিচ্ছি তোকে। মা, লাগছি, ছেড়ে দাও। আরে আরে, করো কি করো কি? মেয়েটাকে মেরো না। মারবো না তো কি করব বলো? ওকে তো আর কাজকর্ম করতে হয় না, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। আর এদিকে আমি সারাদিন কাজ শেষে যখনই সন্ধ্যায় এসে একটু বিছানায় শুই, অমনি ব্যাঙের ডাক শুরু হয়ে যায়। মা ঠিক কথাই বলেছি। শুনেছি বর্ষাকালে নাকি ব্যাঙ ডাকে, কিন্তু এবছর দেখছি আমাদের গ্রামে সারা বছরই ব্যাঙ ডাকছি। মা, এটা আমিও খেয়াল করেছি। আসলে 4-5টা বর্ষা এত নোংরা আর পানি জমে থাকে যে ব্যাঙেরা সব জায়গায় এসে জোটে আর রাত হলে ডাকতে শুরু করে। এই ব্যাপারটা নিয়ে মোড়ল মশাইয়ের সাথে একটু কথা বলো না কেন? সে যদি উদ্যোগ নিয়ে চারপাশটা পরিষ্কার করে তাহলেই তো সব ঠিক হয়ে যায়। কথাটা তো মন্দ বলনি। দেখি, কাল সকালে একবার মোড়লের বাড়িতে যাব। পরদিন সকাল হতেই রফিক ছুটল মোড়লের বাড়িতে। আরে রফিক যে, কি খবর তোর? গরিবের আবার কি খবর? আছি কোনো মতে। আহা, এভাবে বলছিস কেন? তা তুই যদি চাস, আমার থেকেও তো কিছু টাকা কর্জ করতে পারিস। তবে হ্যাঁ, তার জন্য কিন্তু আমাকে তোর জমির দলিলটা দিতে হবে। না না মোড়ল মশাই, ওসবের দরকার হবে না। এমনিতেই খেতে পাই না, তার উপর যদি ধার কর্জ করি, সুদ দিয়ে বাঁচবো কি করে? ও আচ্ছা, তোদের দেখি খুব তেল বেড়েছে। তা এবার ঝেড়ে কাশ দেখি, আমার কাছে কি দরকারে এসেছিস? বলছিলাম, আমাদের গ্রামে এই বছর হঠাৎ ব্যাঙের উপদ্রব বেড়েছে। সন্ধ্যা হলে ওদের ঘ্যানর ঘ্যানর শব্দে জীবন্ত ওষ্ঠাগত। এই শব্দে ছেলেপেলেরা না পারে পড়ালেখায় মনোযোগ দিতে, না পারে ঘুমোতে। আমরা যারা বাইরে কাজ করি, সারাদিন পরে বাড়ি গিয়ে যে একটু শান্তিতে ঘুমাবো, সেটাও হয় না। ওরে বাবারে, তা আমাকে কি করতে হবে শুনি? বলেছিলাম, যদি গ্রামের চারপাশটা একটু পরিষ্কার করা যেত, তাহলে হয়তো ব্যাঙদের হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যেত। কি বলতে চাস? আমাকে কি তোরা নোংরা পরিষ্কার করার লোক পেয়েছিস? এবার কি তাহলে আমাকে এসবও করতে হবে? নারামুরল মশাই, আপনি ভুল বুঝছেন। আপনি যদি গ্রামবাসীকে ডেকে ব্যাপারটা বোঝাতেন, তাহলে আমরা নিজেরাই না হয় পরিষ্কার করতাম। না না, আমাকে দিয়ে ওসব হবে না। সকাল সকাল জ্বালাস না তো, যা এখান থেকে। শুধু শুধু আমার সময় বরবাদ করিস না। মোড়ল বাড়ির ভেতরে চলে গেল। রফিকও মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এই রফিক, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আর কোথায় যাব? বাজারে একটু কাজ আছে, ওদিকেই যাব। সত্যি করে বলতো কি হয়েছে? মুখটা এমন বাংলার পাঁচের মতো দেখাচ্ছে কেন? আর চোখও তো লাল দেখাচ্ছে। লাল দেখাবে না? সারা রাত ঘুম হয়েছে নাকি? শুধু বিছানার এপাশ আর ওপাশ করেছি। ব্যাঙের ডাকে কি আর ঘুম হয়? ঠিকই বলেছিস, ব্যাঙের যন্ত্রণা আর ভালো লাগে না। তাই তো গিয়েছিলাম মোড়লের কাছে। বেটা এত বজ্জাত, কিচ্ছু করবে না বলে দিল। শুধু সবকিছুতেই সুদ খাওয়ার দান্দা, আর কিছুতেই মন নেই। মন খারাপ করিস না, পুরো গ্রাম তো আর সম্ভব না। চল, আমি তুই আর মিলন তিনজনে মিলে আমাদের বাড়ির পেছনটা পরিষ্কার করি, তাতেও তো কিছুটা সমাধান হবে। কথাটা তো মন্দ বলিসনি। তাহলে চল, আজকে বরং কাজে লেগে পড়ি। রফিক, সজীব ও মিলন তাদের বাড়ির পেছনটা পরিষ্কার করতে চলে গেল। কই রফিক, সন্ধ্যা হলে যে এত ব্যাঙের ডাক শুনি, একটাও তো চোখে দেখছি না। তাই তো, আমারও কিন্তু বিষয়টা অবাক লাগছে। এত ডাক শুনি, অথচ একটা ব্যাঙেরও খোঁজ নেই। আরো ভালো করে খোঁজ, অবশ্যই পাওয়া যাবে। আর হ্যাঁ, খোঁজার পাশাপাশি এসব নোংরা জঙ্গলগুলো সাফ কর। তাতে ব্যাঙ দূর না হলেও মশা তো দূর হবে। রফিক, মিলন আর সজীব আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক তখনই রফিকের চোখ গিয়ে পড়ল এক বিশাল ব্যাঙের ছাতার দিকে। আরে, ওটা কি? কোনটা কি? কোথায়? কিছু তো দেখতে পাচ্ছি না। ভালো করে তাকিয়ে দেখ, ওই যে সাদা ছাতার মতো। চল তো এগিয়ে গিয়ে দেখি। আরে তাই তো, চল গিয়ে দেখি।
ওরে বাবারে, এত বড় ব্যাঙের ছাতা! এজন্যই বলি সন্ধ্যা হলে ব্যাঙের তো ডাক শোনা যায় কেন। কুটাটার এক কোপে এই ছাতাটা আজ আমি ভেঙেই ছাড়বো। ব্যাঙের যন্ত্রণা আর সহ্য হয় না। এই যা, কুঠারটাই ভেঙে গেল। বাবারে বাবা, এত শক্ত ব্যাঙের ছাতা তো আমি জীবনেও দেখিনি। দেখিসটি তাতে কি, আজ তো দেখলি। এবার তো আমি এই ব্যাঙের ছাতা ভেঙেই ছাড়বো। রফিক ভাঙা কোঠারটা দিয়ে আবার আঘাত করার সাথে সাথে নিচের মাটি ফাঁক হয়ে গেল। এসব কি হচ্ছে? আমি পালাই বাবা, আমি পালাই। এ কি, আমরাই কোথায় এসে পড়লাম? রফিক, এই রফিক, কথা বলতিস না কেন? কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। ভয়ে আমার বুক কাঁপছে। দেখ না, চারপাশটা কেমন ঘুটঘুটে অন্ধকার। আরে বাস, এই তো দেখছি পুরো গুপ্তধন। কিরে রফিক, কি ভাবছিস? চল, এগুলো নিয়ে এক্ষুনি পালিয়ে যাই। না রে সজীব, আমার মনে হয় এখানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। তাছাড়া আমি পরিশ্রম করতে জানি, তাই এসব নিয়ে পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। সত্যি, মাঝে মাঝে তোর সততা দেখলে আমার বিরক্ত লাগে। সজীব আর রফিক যখন কথা বলছিল তখনই হঠাৎ এক বিশাল আকার ব্যাঙ সেখানে এসে হাজির হলো। ওরে বাবারে, এই আমি কি দেখছি? এত বড় ব্যাঙ! রফিক, এখন আমাদের কি হবে? ভয় পেও না মানুষেরা, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা আমাদের অতিথি। প্রহরী, কোথায় তোমরা? আগে রানীমা, আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আজ অনেকদিন পর আমাদের রাজ্যে অতিথি এসেছে, তাই আমি চাই তাদের জন্য কোনো অনাদর না হয়। যাও, এক্ষুনি অতিথিদের খাওয়ার ব্যবস্থা করো। কিন্তু কি হয়েছে মানুষ? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আসলে আমাদের সাথে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। একটু খোলাসা করে বলবে তোমরা কারা, আমাদের গ্রামে বা কেন এসেছো? ও আচ্ছা, তাহলে শোনো, এখন তোমরা যেখানে আছো সেটা হচ্ছে আমাদের ব্যাঙ রাজ্য, আর আমি হচ্ছে সেই রাজ্যের ব্যাঙ রানী। তবে এই রাজ্য সবসময় এক জায়গায় স্থায়ী থাকে না। 2 মাস পর পর আমরা স্থান পরিবর্তন করি। কিন্তু এবার আমরা একটা সমস্যায় পড়ায় 2 মাস পেরিয়ে যেতেও তোমাদের গ্রাম থেকে কিছুতেই যেতে পারছি না। কেন, কি হয়েছে ব্যাংরানী? তোমাদের গ্রামে এসে আমাদের রাজামশাইয়ের এত ভালো লেগেছে যে প্রায় সন্ধ্যা হলে বাইরে বেরিয়ে যেত। তখনই এক ভয়ঙ্কর পোকা তাকে কামড়ে দিয়েছে। ব্যাঙেদের আবার পোকা কামড়ায় নাকি? চুপ কর সজীব, রানীকে বলতে দে। কি আর বলবো, সেই থেকে রাজা অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে। আমাদের ব্যাঙ কবিরাজ এক পাতার নাম বলেছে, যেটার রস রাজামশাইয়ের ক্ষতস্থানে লাগালে রাজা আবার সুস্থ হয়ে উঠবে। তবে সেই পাতা নাকি একমাত্র এই গ্রামেই পাওয়া সম্ভব। তাহলে লাগাচ্ছ না কেন? সারাদিন মানুষের ভয়ে আমরা তো রাজ্য থেকে বের হতেই পারি না, তাই সন্ধ্যা হতেই সব প্রহরীরা বাইরে গিয়ে এদিক ওদিক পাতার খোঁজ করে। ও আচ্ছা, তাই তো বলি, সন্ধে হলে এত ব্যাঙের শব্দ শোনা যায় কেন? ঠিক বলেছ, কিন্তু কিছুতেই আমরা এই পাতা খুঁজে পাচ্ছি না, আর সেজন্যই তো এই গ্রাম থেকে যেতেও পারছি না। কিছু মনে না করলে আমি কি ওই পাতার নাম জানতে পারি? আসলে যদি আমরা তোমাদের কোনো সাহায্য করতে পারি তাহলে আমাদেরও ভালো লাগবে। সত্যি তোমরা আমাদের সাহায্য করবে? হ্যাঁ, কিন্তু সেটার জন্য তো আমাদেরকে পাতার নাম জানতে হবে। বেশ, তাহলে চলো আমাদের ব্যাঙ কবিরাজের কাছে। সেই একমাত্র এই পাতার সম্বন্ধে সবচেয়ে ভালো জানাতে পারবে। ব্যাংরানী রফিক ও সজীবকে ব্যাঙ কবিরাজের কাছে নিয়ে গেল। রানীমা, আপনি এখানে? আমাকে ডাকতেই তো পারতেন। আর মানুষেরা এখানে এলো কি করে? এক এক করে ব্যাংরানী ব্যাঙ কবিরাজকে সব খুলে বলে। ধন্যবাদ মানুষেরা, তোমরা আমাদের সাহায্য করতে চেয়েছো, এটা শুনে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু কবিরাজ মশাই, সবার আগে আমাদেরকে একটু সেই পাতার ব্যাপারে বলুন। কি নাম সেই পাতার, আর সেটা দেখতেই বা কেমন? ব্যাঙ কবিরাজ তার জাদু শক্তি দিয়ে এক আয়নায় সেই পাতার ছবি দেখাতে লাগলো। এই দেখো সেই পাতা, যার রং গাঢ় বেগুনি, আর নাম হলো ব্যাং বিছুটি।
এই আবার কেমন পাতা? এমন অদ্ভুত পাতা তো আমি কখনোই দেখিনি। তোমরা না দেখলেও এটার গাছ একমাত্র তোমাদের গ্রামেই আছে। বেশ, তাহলে আমি কথা দিচ্ছি, যে করেই হোক এই পাতা আমি তোমাদেরকে এনে দেব। এটা যদি তোমরা করতে পারো তাহলে আমরা তোমাদের কাছে চিরঋণী হয়ে রইব আর এই গ্রাম থেকে চিরতরে বিদায় নেব। তাহলে তোমাদেরকে আর কখনোই আমাদের ডাকে বিরক্ত হতে হবে না। আর হ্যাঁ, তোমরা চাইলে এখন এখান থেকে বেরিয়ে পাতার খোঁজ করতে পারো। বেশ, তাহলে আমাদেরকে এখান থেকে মুক্ত করো। যাক বাবা, এবার শান্তি। এভাবে বলিস না সজীব, ব্যাঙ রাজার জন্য আমার খুব মায়া হচ্ছে। আর যাই হোক, আমাদের গ্রামে এসেই তো সে অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাদের ওকে বাঁচানো উচিত। এসব তুই কি বলছিস? ঠিকই বলছি, চল আমরা এখনই ওই ব্যাঙ বিছুটি পাতা খুঁজতে শুরু করি। রফিক আর সজীব চারপাশে ব্যাঙ বিছুটি পাতা খুঁজতে শুরু করলো। তখনই মিলন সেখানে এলো। একি রফিক, সজীব, তোরা এই গর্ত থেকে বের হলি কি করে? আমি তো ভেবেছিলাম আর কখনো তোদেরকে দেখতেই পাবো না। ভিতুর ডিম কোথাকার, নিজে তো খুব পালিয়ে এলি আর এখন দরদ দেখাতে এসেছিস? না মানে? মানে করতে হবে না, যা তুইও কাজে লেগে পড়। কাজ? কি কাজ? কিছু তো বুঝতে পারছি না। আরে বাবা, সেসব পরে শুনবি, আগে বেগুনি রঙের কোনো পাতা খুঁজে পাস কিনা সেটা দেখ। আচ্ছা, দেখছি। মিলনও ব্যাঙ বিছুটির পাতা খুঁজতে লাগলো। অনেক খোঁজার পর হঠাৎ রফিক দেখলো একটা বিশাল গাছের শিকড়ের সাথে জড়িয়ে আছে সেই ব্যাঙ বিছুটি পাতা। আরে ওই তো সেই ব্যাঙ বিছুটি পাতা। যাক বাবা, পেয়েছি তাহলে। এবার তো আমায় বল, এই পাতা দিয়ে তোরা কি করবি? শোন মিলন, এখন তুই বাড়িতে যা, বিকেলে তোকে সব বলবো। চল সজীব, আমাদেরকে এখনই ব্যাঙের ছাতার কাছে যেতে হবে। এবার কি করে ভিতরে ঢুকবি? কিভাবে আবার? আগে যেমন ব্যাঙের ছাতায় আঘাত করেছিলাম, এবারও তাই করি। তোমরা এসেছো? আমি তো ভেবেছিলাম মুক্ত হয়ে তোমরা আর কখনো এখানে আসবে না। না না রানী, আমি যখন প্রতিশ্রুতি দিয়েছি তখন তো অবশ্যই আসবো। এই যে ব্যাঙ কবিরাজ, এই নিন আপনার ব্যাঙ বিছুটি পাতা, আর এটা দিয়ে এখনই রাজামশাইকে সারিয়ে তুলুন। আরে হ্যাঁ, এটাই তো সেই পাতা। চলুন রানীমা, এখনই রাজামশাইয়ের কাছে চলুন। সবাই রাজামশাইয়ের কক্ষে গেল। এরপর ব্যাঙ কবিরাজ ব্যাঙ বিছুটির পাতা রাজামশাইয়ের ক্ষতস্থানে লাগাতেই তার জ্ঞান ফিরে এলো। রাজামশাই, আমি তো ভেবেছিলাম আপনাকে আর ফেরতই পাবো না, কিন্তু এই মানুষদের জন্য আমি আবারও আপনাকে ফেরত পেলাম। ধন্যবাদ মানুষেরা। এতকাল আমি শুধু মানুষদেরকে হিংস্রই ভেবে এসেছি, কিন্তু এই প্রথম বুঝলাম মানুষেরাও ভালো হয়। তবে এই প্রতিদান আমি বৃথা যেতে দেব না। প্রহরী, এখন এই দুই মানুষকে তাদের ওজনের সমতুল্য হীরে জহরত উপহার হিসাবে প্রদান করো। কিন্তু কোনো কিন্তু নয়, রাজামশাই যখন বলেছে এই উপহার তোমাদেরকে গ্রহণ করতেই হবে। ব্যাঙ রানী ও ব্যাঙ রাজা রফিক ও সজীবের ওজনের সমান হিরে জহরত উপহার দিয়ে তাদেরকে গ্রামে ফেরত পাঠালো। তারা নিজেরাও রফিকদের গ্রাম থেকে চিরতরে বিদায় নিল।